আলাইকুম। আমি মারুফা হোসেন, পরিচালক স্কুল ফর গিফটেড চিলড্রেন ও তরি ফাউন্ডেশন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এসডিসি তরি ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে। আজকে আমি কথা বলবো ভেস্টিবুলার সিস্টেম নিয়ে এবং এই বিষয়ে কথা বলবেন আমাদের স্কুল ফর গিফটেড চিলড্রেনের অকুপেশনাল থেরাপিস্ট জনাব অমিত মণ্ডল। আচ্ছা অমিত, আমি আপনার কাছে জানতে চাইবো যে আসলে মানব দেহে 7টি সেন্স কাজ করে, তার মধ্যে ভেস্টিবুলার সিস্টেম একটি। তো ভেস্টিবুলার সিস্টেম সম্পর্কে কি বোঝানো হয় সেটা যদি একটু আমাদেরকে বলতেন। ভেস্টিবুলার সিস্টেম হচ্ছে একটা ব্যক্তি অথবা শিশুর খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে ভেস্টিবুলার সিস্টেম তার শরীরের ব্যালেন্সটা মূলত নির্ভর করে। ভেস্টিবুলার সিস্টেম বলতে মূলত বোঝায় একটা ব্যক্তি অথবা শিশু তার ভারসাম্য, তার বডির ভারসাম্যটা সে কতটুকু কন্ট্রোল করতে পারছে এটার উপর নির্ভর করে ভেস্টিবুলার সেন্স। আচ্ছা, আমি যদি বলি যে অনেক বাচ্চার ক্ষেত্রে আমরা দেখি যে সিঁড়িতে উঠতে ভয় পায় বা নামতে ভয় পায় বা সামান্য একটি স্কুলের উপর থেকে যে সে লাভ দেবে সেটাতেও ভয় পাচ্ছে। এটা কি ভেস্টিবুলার সিস্টেমের বা প্রসেসিং এর সমস্যা হয় বলেই হয়ে থাকে? হ্যাঁ, এটা ভেস্টিবুলার সিস্টেমের প্রসেসিং এর প্রবলেমের জন্য হয়ে থাকে। মূলত আমরা ভেস্টিবুলার সিস্টেমটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। যেমন একটা শিশু অথবা ব্যক্তি হতে পারে তার ভেস্টিবুলার সেন্স হাইপার অথবা হাইপো। যদি নর্মালি ম্যাডাম যেটা আপনি বললেন যে একটা শিশু তার সিঁড়িতে ওঠা নামা করার সমস্যা অথবা কোনো উঁচু স্থান থেকে লাফ দিতে চায় না, উঁচু স্থানে উঠলে পারে ভয় পায়, এগুলো সাধারণত যে দেখা যায় একটা শিশুর যে হাইপার সেন্সের জন্য হয়ে থাকে। আর যদি একটা শিশু যদি তার উঁচু স্থানে উঠতে চায় অথবা তার উঁচু স্থানে ভয় পায় না, ওইভাবে রিয়াকশন দেখা যায় না। অনেকেই আছে কিন্তু দেখেন অনেক যে বেয়ে বেয়ে উঠে যায়। হ্যাঁ, সেটাই সিলিং পর্যন্ত উঠে যায়। হ্যাঁ, সেটাই বলছি। তো তাদের ক্ষেত্রে কিন্তু যে আপনার যে একটা উঁচু স্থানে আসে সে ওইভাবে সে রেসপন্স করতে পারে না, ওইভাবে বুঝতে পারে না, তার সেক্ষেত্রে ভেস্টিবুলার সেন্সটা হাইপো হয়, পোর হয়। আমার কিছু জিনিস জানার আসলে ইচ্ছে আছে যে আমরা বিভিন্ন ধরনের সুইং দেখে থাকি। যেমন নর্মাল কিছু সুইং থাকে, ছোট বাচ্চারা চড়ে। তারপরে এই সেন্টারগুলোতে বিভিন্ন ধরনের সুইং, যেমন বোল স্টারের সুইং থাকে, ফ্ল্যাট প্ল্যাটফর্ম থাকে, তারপরে হ্যামক থাকে, তারপরে আমি বলবো যে কিছু কোজি টাইপের, যে বাচ্চা একটা সুইং এর মধ্যে দিয়ে ওকে একদম কাপড়ের মধ্যে জড়ানো টাইপের এই ধরনের জিনিস থাকে। তো এই সুইং গুলোর কেন এত মানে বিভিন্ন রকমের সুইং, মানে কোন কাজে আপনারা ব্যবহার করেন? এগুলো আমরা আসলে মূলত যে সুইং গুলো ব্যবহার করি সেগুলো প্রথমত আমরা একটা শিশুর অ্যাসিস্ট করা হয় যে তার জন্য কোন সুইংটা দরকার। সেক্ষেত্রে হতে পারে একটা শিশুর তার হরিজেন্টাল যে ভেস্টিবুলার সেন্স গুলো দরকার, হরিজেন্টাল সেন্স দরকার হতে পারে, তার অ্যান্টেরিয়র সেন্স গুলো দরকার হতে পারে, তার পোস্টেরিয়র সেন্স গুলো দরকার হতে পারে। প্রথমত আমরা অ্যাসিস্ট করার পরে যে তার বেসিক্যালি কোন সুইংটা এবং কোন ভেস্টিবুলার সেন্সটা দরকার সেটার উপর আমরা নির্ভর করে এই সুইং গুলো আমরা করে থাকি। আচ্ছা, কিছু বাচ্চার মধ্যে খেয়াল করলে বোঝা যায় যে ওরা ভীষণভাবে রক করে, সামনে পেছনে অনেকে করে, অনেকে যে সাইডে দোলে। এই বাচ্চাগুলো কি কারণে আসলে এত বেশি রকিং করে বা সাইডে দোলে? থ্যাংক ইউ। যেগুলো এর আগে আমরা বললাম, যেগুলো যে আমাদের যে তিনটা ভেস্টিবুলার যে সেন্স গুলো আছে, যেটা আপনার পোস্টেরিয়র সেন্স, হরিজন্টাল ভেস্টিবুলার সেন্স, অ্যান্টেরিয়র সেন্স, সেটা আমরা প্রথমত আইডেন্টিফাই করি যে তার কোন সেন্স গুলো দরকার। এই সেন্স গুলোর জন্য দেখা যায় অনেক শিশুরা যে সামনে পিছনে, তারপর পাশে এভাবে দোল খায়, সেই জন্য আমরা দেখা যায় বিভিন্ন যে সুইং গুলো আমরা সেই জন্য তার ক্ষেত্রে ইউজ করি। এবং অনেক শিশু আবার দেখা যায় যে শুধুমাত্র আপনার একটা পয়েন্টকে কেন্দ্র করে সেটা আপনার ঘোরার চেষ্টা করছে, হ্যাঁ, স্পিন করার চেষ্টা করে। তো সেক্ষেত্রেও তার ক্ষেত্রে দেখা যায় আমরা যে সবগুলো সেন্সই দেওয়ার চেষ্টা করি।
সেক্ষেত্রে সবগুলো সেন্স যদি সে প্রপার হইতে পায় তাহলে এইগুলো রিডিউস হবে। তো আমার কাছে একটি বিষয় খুব জানার যে আমি একটি বাচ্চাকে দেখেছি যে সেই বাচ্চাটা বাসায় তার চেয়ার আছে যে সে স্পিন করছে এবং সেটাকে এনকারেজ করা হচ্ছে যে হ্যাঁ ও খুব পছন্দ করে, ও স্পিন করুক। এটা কি আসলে ওইভাবে বাচ্চাদেরকে বাসায় ছেড়ে দেওয়া উচিত, নাকি খুবই স্ট্রাকচার্ড ওয়েতে এটাকে কমিয়ে নিয়ে আসার জন্য কিছু একটি করা আছে? অবশ্যই যদি কারো কোনো শিশুর যদি এই ধরনের বিহেভিয়ার থাকে, সে শুধু স্পিন করছে এবং আপনার সামনে পিছনে রক করছে, হ্যাঁ, তো এই ক্ষেত্রে অবশ্যই তাকে সেন্সটা দিতে হবে এবং সেন্সটা আমাদের যেন লক্ষ্য রাখতে হবে যে ওটা স্ট্রাকচার ওইতে হয়, একটা নির্দিষ্ট যে ওইতে হবে এবং একটা নির্দিষ্ট সময় ধরে আমরা ওইটা করতে পারি। আচ্ছা, কিছু ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা যখন হাঁটে তখন তার ব্যালেন্সটা ঠিক মতো হচ্ছে না, এরকম মনে হয় আমাদের কাছে। তো সেই সব ক্ষেত্রে আমরা কি করতে পারি? এগুলো যে আপনার ব্যালেন্স আমাদের হইতে পারে, হয়তোবা তার স্ট্রাকচার কারণে হইতে পারে এবং তার জেনেটিক কারণে যে ভেস্টিবুলার সেন্স গুলোর জন্য তার ব্যালেন্সে অ্যাবনর্মালিটি থাকতে পারে। যদি এক্ষেত্রে স্ট্রাকচারাল কোনো কারণে যদি তার ব্যালেন্স গুলো হইতে থাকে, তখন দেখা যায়, আমরা যদি লক্ষ্য করি তো দেখা যায় ম্যাক্সিমাম শিশুরই যে পায়ে যে আপনার আর্টসের যে স্পেসটা দরকার, সেখানে তার ওই স্পেসটা একদম ফ্ল্যাট থাকে। তখন আমরা যেটা করি, আমরা তার জন্য মডিফাইড কিছু ডিভাইস তাকে অ্যাডভাইস করি। তখন তাকে তার জুতায় আমরা আর্টস লাগিয়ে তাকে তার ব্যালেন্সটা আরো ভালো রাখার চেষ্টা করি এবং সে যেন সেন্টার অফ গ্র্যাভিটি, যে বেড অফ সাপোর্ট যদি সে যেন আরো ভালো পায়, সেক্ষেত্রে আমরা এগুলো খেয়াল রাখি। আচ্ছা, অনেক সময় আমরা লক্ষ্য করি যে অনেক শিশুদের মধ্যে ভেস্টিবুলার সিস্টেমে যে হাইপার বা হাইপো সেন্সিটিভিটি থাকে, সেটা আসলে কিভাবে বোঝা যায় বা কিভাবে কাজ করেন আপনারা? এগুলো যখনই আমরা একটি শিশুর ভিতর লক্ষ্য করি যে তার হাইপার সেন্সিটিভিটি অথবা হাইপো সেন্সিটিভিটি আছে, তখন আমরা তার সে কোন লেভেলে আছে সেটা আমরা প্রথমত আইডেন্টিফাই করার চেষ্টা করি। সে যদি খুবই সিভিয়ার পর্যায়ে থাকে, তখন আমরা তাকে গ্রেডেড অনুযায়ী ভেস্টিবুলার সেন্সগুলো দিয়ে থাকি। প্রথমত তাকে ইজিয়ার টু হার্ডার, এভাবে আমরা তাকে সেন্সগুলো দিয়ে থাকি। আচ্ছা অমিত, আমি আমাদের বাংলাদেশের অকুপেশনাল থেরাপির আঙ্গিকে আমি যেটা বলবো যে আপনারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, কিন্তু একটি কোয়েশ্চেন বাবা মাদের কাছ থেকে আমরা পাই যে ওনারা ঠিক বুঝতে পারেন না যে আপনারা কতটুকু কি কাজ করাচ্ছেন। সেইটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের মধ্যে ডিস্যাটিসফ্যাকশন থাকছে, তারা বুঝতে পারছে না। কারণ ধরেন কোনো একটি মা যখন দেশের বাইরে যায়, তখন তাদেরকে ডিটেইলে বলা হয় যে কেন, কোন সুইংটা কেন দেওয়া হচ্ছে, কতক্ষণ ধরে দেওয়া হচ্ছে, বা এটা দিলে কি উপকার হবে। আর সেক্ষেত্রে ওনারা দেশে যখন কোনো থেরাপিস্টের কাছে কাজ করছেন, তখন সেই জায়গাটাই ভাবছেন যে আপনারা হয়তো ডিটেইলে কিছু বলছেন না। তো সেই জায়গাটা থেকে আপনি একমত, আর যদি একমত না হন তাহলে আপনি কিভাবে বলবেন যে বিষয়টা আসলে এরকম হওয়া উচিত বা হয়? এখানে যেহেতু আমাদের প্র্যাকটিস সেশন, তো এখানে বিভিন্ন জন বিভিন্নভাবে প্র্যাকটিস করতেই পারে, এটা স্বাভাবিক। হ্যাঁ, তো আমি বলবো অ্যাজ এ থেরাপিস্ট হিসেবে, অ্যাজ এ অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে অবশ্যই তাকে ডিসক্রাইব করা উচিত যে তার শিশুর কোন সেন্সে প্রবলেমটা আছে এবং সে কি কি করণীয় তার ক্ষেত্রে। এজন্য কিন্তু আমরা ম্যাক্সিমাম প্যারেন্টসের যে বলে থাকি যে আপনার তার জন্য একটা শিশুর জন্য তার এই প্রবলেমগুলো আছে, সেজন্য তাকে অবশ্যই আপনি থেরাপির পাশাপাশি একটা যে সেন্সরি ডায়েট আপনি একটা লিস্ট করে নেন। হ্যাঁ, তো সেই অনুযায়ী আপনি ওইভাবে থেরাপিটা কন্টিনিউ করেন এবং
আমরা যদি যখনই একটি সাধারণত দেখা যায় যে শিশুটি যদি তার ভেস্টিবুলার সেন্সে প্রবলেম থাকে, সে ম্যাক্সিমাম ক্ষেত্রেই অনেক ফ্রিকুয়েন্টলি সে দোল খাচ্ছে অথবা রক করছে অথবা জাম্প করছে। হ্যাঁ, তখন আমরা সকল প্যারেন্টসকেই অ্যাওয়ার করে থাকি যে সে হয়তোবা করতে পারবে, এই জিনিসটা করতে পারবে, কিন্তু একটা স্ট্রাকচার ওইতে করতে হবে অথবা শিওর তাকে এইটা জিনিসটা মেনটেন করতে হবে। ওকে, আমি একটু এই জায়গাটায় অ্যাড করতে চাই যে আমরা স্কুল ফর গিফটেড চিলড্রেনে যেটা করি যে একটি হোম প্রোগ্রাম দিয়ে থাকি। তো সেই জায়গাটাতে আমাদের যে স্পেশাল এডুকেটররা রয়েছে তারা কিন্তু তাদের পার্টটুকু এভাবে বুঝিয়ে দেয় এবং এইভাবেই করার মানে বাড়িতে যে করতে হবে সেটা বলে দেওয়া হয়। এবং আমি যতদূর জানি যে অকুপেশনাল থেরাপিস্টের দায়িত্বের জায়গা থেকে উনিও কিন্তু বুঝিয়ে দেয়, তাই না, যে একটি স্ট্রাকচার্ড রুম থাকতে হবে, সেই স্ট্রাকচার্ড রুমে আপনার বাচ্চা কতক্ষণ পরপর থেরাপি পাবে এবং এই থেরাপি জিনিসগুলো যে যখন তখন ব্যবহার করা যাবে না। আমার মনে হয় প্যারেন্টসরা আপনাদের খুবই এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে যে থেরাপি যে রুমটাতে নিচ্ছে বা থেরাপি যা যা ইকুইপমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে সেই জিনিসগুলো সারাদিন যেন অ্যাভেলেবেল বাচ্চাটার জন্য না হয়, ঠিক কিনা? কারণ এই জিনিসগুলো যদি হয়, ধরেন একটি বাচ্চাকে থেরাপি সেশনে বা থেরাপি দিয়ে কোনো একটি সেন্সে বাড়ানো বা কমানোর চেষ্টা করা হচ্ছে, সেই জায়গাটাতে হয়তো একটি ট্র্যাম্পোলিন বা একটা সুইং ব্যবহার করা হচ্ছে, সেটা শুধু থেরাপি সেশনে আমার মনে হয় ইউজ করা উচিত। সেজন্যই আমি বললাম যে সেজন্যই বললাম যে একটা শিশুর অবশ্যই তার প্যারেন্টসের উচিত যে তার থেরাপিস্টের সাথে কথা বলে তার যে সেন্সরি ডায়েটটা যে আপনার একটা স্ট্রাকচার ওইতে করে নেওয়া এবং ওইভাবে ওই ডায়েটটা ফলো করা। তাই যদি সে একটা নির্দিষ্ট একটা সেন্সরি ডায়েট ফলো করতে পারে, তার শিশুর অবশ্যই যে যে প্রবলেমগুলো আছে সেগুলো রিডিউস করা সম্ভব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার কাছে ব্যাপারটা ইজি হয়ে গেল যে আমরা আসলে যত্রতত্র যেখানে সেখানে এই জিনিসগুলো পেলেই যে সেটা কিন্তু ফানফুল অ্যাক্টিভিটিস হিসেবে হতে পারে, কিন্তু থেরাপির পার্ট না। এই তো সেন্সরি ডায়েট বলতে আমরা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু থেরাপি নির্দিষ্ট কি বলবো যে ফ্রিকোয়েন্সিতে দিতে হবে, সেটা হলে হবে যে থেরাপির পার্ট। হ্যাঁ, থেরাপি কিন্তু প্রত্যেকটা থেরাপিরই কিন্তু আপনার একটা উদ্দেশ্য থাকে যে সে তার শিশুর কোন সমস্যাগুলো আছে, সে তার কতটুকু সেন্সটা দেওয়ার দরকার, কোথায় সেন্সটা দেওয়ার দরকার, হ্যাঁ, যে সেইগুলো অবশ্যই একটা উদ্দেশ্য থাকে। হ্যাঁ, তাহলে আমরা মনে নিতে মানে আমরা তাহলে এটা বলতে পারি যে অনেকেই ভাবেন হয়তো যে বাচ্চা খুব দুলতে পছন্দ করছে তাকে খুব দুলিয়ে দিলাম, বা বাচ্চা খুব স্পিন করতে পছন্দ করছে তাকে স্পিন করাচ্ছি, সেটা নয়। আমাদেরকে খুব স্ট্রাকচার ওয়েতে এই সেন্সরি ইন্টিগ্রেশন যেটাকে আমরা বলি বা সেটা কমানো বা কি বলবো কি বলে আপনাদের ভাষায় স্ট্রাকচার রিডিউস করতে হবে এবং অথবা যদি কারো হাইপো থাকে তাহলে তার কিভাবে আমরা ইনক্রিজ করতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে অমিত, ধন্যবাদ। আমি আসলে অনেক কিছুই হয়তো আমাদের বাবা মা হিসেবে জানা থাকে না, কিন্তু অ্যাজ এ প্রফেশনাল হিসাবে আপনি যে আজকে আমাদেরকে জানিয়ে দিলেন সেটা থেকে আমি আশা করব আমার সব ভিউয়ার্সরা উপকৃত হবেন এবং আপনারা যখনই কোনো থেরাপির বিষয় আসবে তখন কিন্তু স্পিচ বলেন বা অকুপেশনাল বলেন বা সেন্সরি ইন্টিগ্রেশন বলেন, কোনো একটি সার্টিফাইড কি বলবো যে রেজিস্টার্ড থেরাপিস্টের কাছে যাবেন এবং তাদের পরামর্শ অনুযায়ী এবং তারাই যেন মনিটর করে সেই বিষয়গুলোকে আপনাদের মাথায় রাখতে হবে এবং এভাবে কাজ করতে হবে। যে কোনো মানুষকে দিয়ে থেরাপি বা আমি মা আমার বাচ্চাকে দিয়ে এটা কাজ করাচ্ছি, আমার বাচ্চার উপকার হচ্ছে, আমি সাথে সাথে বাড়িতে গিয়ে অন্য বাচ্চা ফলো করবে সেটা যেন কখনোই না হয়, কারণ সেটাতে হিতে বিপরীত হতে পারে। আপনাদেরকে সচেতন হতে হবে। আপনার শিশুর উন্নতির ক্ষেত্রে আপনি মা অথবা বাবা হিসেবে আপনি সবচেয়ে ভালো জানেন বোঝেন, কিন্তু আপনাদেরকে সহযোগিতা করবে কোনো একটি প্রফেশন। আপনাদের জানার সুবিধার্থে আমি বলছি যে আমাদের আরও একটি ভিডিও আছে যেটা টেক্সটাইল নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা সেই লিঙ্কটা থেকেও কিন্তু দেখে নিতে পারেন যে টেক্সটাইল সমস্যা হলে আপনারা কি করতে পারেন।
আর এই যে ভেস্টিবুলার সম্পর্কে আমরা যে অকুপেশনাল থেরাপিস্ট অমিত মণ্ডলের সঙ্গে কথা বলছি, সেই সম্পর্কে যদি কোনো প্রশ্ন আপনাদের কারো থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্টস করে জানতে পারেন। আচ্ছা অমিত, আমি একটু জানতে চাইবো যে আপনি তো একটা স্কুল সেট আপে কাজ করেন, তো সেখানে ভেস্টিবুলার সিস্টেমটাকে নর্মালাইজ করার জন্য আপনারা কি ধরনের অ্যাক্টিভিটিস বাচ্চাদের সঙ্গে করে থাকেন? হ্যাঁ, ভেস্টিবুলার যেসব শিশুদের প্রবলেম থাকে, নর্মালি আমরা ওভারঅল যে অ্যাক্টিভিটিগুলো আমরা করে থাকি সেগুলো হচ্ছে যে আপনার ভেস্টিবুলার বলে তাকে জাম্পিং করা, ডিবলিং করা, তারপর ট্যাম্পোলিং এ হতে পারে জাম্পিং করা, তারপর যে আমাদের ভেস্টিবুলার বোর্ডটা আছে সেখানে আমরা ভেস্টিবুলার বোর্ডে দোল খাওয়ানো, আমাদের স্লাইডিং বোর্ড আছে সেখানে আমাদের শিশুদের স্লাইড করা, হ্যাঁ, আর যেগুলো আছে আমাদের সুইং আছে, যে সুইং গুলোতে আমরা শিশুদের সুইং করতে পারি। আমি একটু দেখেছি যে কিছু কিছু জিনিস হচ্ছে বাচ্চারা ক্লাইম্ব করে, যে দড়ি দিয়ে কিছু বানানো আছে মনে হয়, সেটা যে বাচ্চাটা উঠে সেখানে কি কাজ হয়? হ্যাঁ, বাচ্চাদের ক্লাইম্ব করা, এই জিনিসগুলো করানো, এবং যে প্যারালাল বার আছে সেগুলোতে বাচ্চাদের হাঁটানো, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা করতে পারি। এবং তার সাথে সাথে আমরা যে সিঁড়ি স্টেয়ারে ওঠানামা, এই জিনিসগুলো করতে পারি। তাহলে বাবা মার ক্ষেত্রে কি এটা বলতে পারেন, কারণ বাড়িতে তো এত জিনিস আমরা দিতে পারি না বাচ্চাদের ক্ষেত্রে, তো বাড়িতে কি ধরনের জিনিস দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি? কারণ সুইং এর ব্যাপারটা আমি যেটা মনে করি যে বিভিন্ন ধরনের সুইং সেই জায়গাগুলোতে লাগানো কিন্তু সমস্যা হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কি আমরা নিজেরাই একটু বুদ্ধি করে যে বিভিন্ন যে হ্যামক ব্যাপারটা আমার যেটা মনে হয় যে সেইটা লাগানো যেতেই পারে, যে দুদিকে দুটো ক্ল্যাম্প দিয়ে কাপড় দিয়ে বা শাড়ি দিয়েও হতে পারে। হ্যাঁ, শাড়ি দিয়ে অথবা আপনার কাপড় দিয়েও হইতে পারে, যেটা আপনার হুক লাগাতে পারেন, অথবা আপনার যদি দিকে আপনার দুইটা টেবিলের দিকে আপনার ওইটা কাপড়টা আপনার বেঁধে ওইভাবে আপনার করতে পারি, অথবা জানালার যে গ্রিলটা আছে ওইখানেও আমরা কিন্তু ওইটা বেঁধে ওইভাবে করতে পারি। তো ভিউয়ার্স, এগুলো টেকনিক আপনারা ইউজ করতে পারেন এবং এইভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু বাচ্চাদের এই ব্যবস্থাগুলো করে দিতে পারেন, যেখান থেকে ওদের হয়তো ভেস্টিবুলার সিস্টেমে যে হাইপার বা হাইপোসেনসিটিভিটি থাকে সেটা কমিয়ে আসতে পারে। অমিত, আপনাকে অনেক ধন্যবাদ যে আজকে আপনি ভেস্টিবুলার সিস্টেম সম্পর্কে অনেক কিছু বললেন এবং আমরা জানতে পারলাম, এবং আমি আশা করছি যে আমাদের সকল বাবা মা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং অ্যাপ্লাই করে বাচ্চার উন্নতি করতে পারবেন। তো ধন্যবাদ আপনাকে। আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজে উপকৃত হন এবং অন্যকে জানার জন্য ভিডিওটি শেয়ার করুন। পরবর্তীতে আরও অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হব। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, পরিবারের সকলকে নিয়ে জীবনকে উপভোগ করুন, কারণ লাইফ ইজ এ সেলিব্রেশন।